আসসালামু আলাইকুম। আ আজকে আ আজকেই তো মনে হয় সকালবেলা বললাম যে মার্কেট কোন দিকে যাবে? মার্কেটে কোনো সেক্টর মুভমেন্ট হবে কিনা? হলে পরে কোনটা সেটা আ আমি জানাবো এবং আপনাদের কাছ থেকেও মতামত চেয়েছিলাম। বেশিরভাগই ইন্সুরেন্স এবং টেক্সটাইল সেক্টরের দিকেই মতামত দিয়েছে। আমি আমার মতামতটা দিব। তার আগে আমরা দেখি যে মার্কেটটা কি অবস্থায় আছে? ইনডেক্স কি অবস্থায় আছে? ইনডেক্স বর্তমানে বাইল্যাটারাল একটা প্যাটার্ন তৈরি করে আছে। চার্ট প্যাটার্ন সাধারণত ৩ ধরনের হয়। রিভার্সাল প্যাটার্ন, কন্টিনিউয়েশন প্যাটার্ন আর বাইল্যাটারাল প্যাটার্ন। তো রিভার্সাল প্যাটার্ন হচ্ছে যে প্যাটার্ন দিয়ে প্রাইস রিভার্স করে। সাধারণত আপনাকে যদি আমি দেখাই ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার, তারপরে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, কেমন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, তারপরে এদিকে যদি আমরা তাকাই ডবল বটম, তারপরে উপরে ডবল টপ, হ্যাঁ, এগুলো হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, এগুলো হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। আর এর পাশাপাশি কন্টিনিউয়েশন প্যাটার্ন আছে, যেমন ফ্ল্যাগ প্যাটার্ন, এটা কন্টিনিউয়েশন প্যাটার্ন, ফ্ল্যাগ প্যাটার্ন, কেমন। আর বাইল্যাটারাল প্যাটার্ন হচ্ছে যে ঠিক কোন দিকে যাবে প্রাইস, সেটা যেদিকে ব্রেকআউট হবে সেদিকে যাবে। যদি বাইল্যাটারাল প্যাটার্নে এদিকে ব্রেকআউট হয় তাহলে প্রাইস এদিকে যাবে, যদি এদিকে ব্রেকআউট হয় তাহলে প্রাইস ওইদিকে যাবে। বাইল্যাটারাল প্যাটার্নটা হচ্ছে এমন, দেখেন যতবারই প্রাইস আমাদের এই প্যাটার্নের কাছাকাছি আসছে ততবারই প্রাইস রিভার্স করেছে। এখানে দেখেন, এখানে দেখেন, এখানে দেখেন, এবং দেখেন সর্বশেষ সবাই যখন খুব আতঙ্কিত ছিল যে মার্কেট এবারে মনে হয় পরে 4400 দিকে নেমে, ঠিক এরকম জায়গাতে দেখেন একটা প্রাইস রিজেকশন তৈরি হয়ে গিয়েছে। জাস্ট বাইল্যাটারাল প্যাটার্নের কাজ দেখেন। যদি প্রাইস নিচের দিকে নেমে যেত তাহলে পরে সেটা খুব ভালো কিছু হতো না, এবং এইটা মার্কেট মেকাররা জানে যে এই প্যাটার্নটা নিচের দিকে নামলে পরে কী হবে। আপনার কাছে কী মনে হচ্ছে বলেন তো? খালি চোখে ধরেন যারা অ্যানালাইসিস জানে না, এই বায়োল্যাটারাল প্যাটার্ন ভেঙে গিয়ে এরকম সিচুয়েশন তৈরি করবে? আমরা যদি দেখতে যাই, চলেন দেখি আমরা এরকম প্যাটার্ন ইয়াতে পাবো। ডিএস ডি ড্রাগন সোয়েটার এরকম প্যাটার্ন আছে। দেখেন, ড্রাগন সোয়েটারে বায়োল্যাটারাল প্যাটার্ন তৈরি করেছিল, প্রাইস ব্রেক করে এখন স্ট্রাগল করছে ড্রাগন সোয়েটার, কেমন। তারপরে এরকম দেখেন বায়োল্যাটারাল প্যাটার্ন তৈরি করে আছে, কি বলেন দেখি, ডোরিন পাওয়ার। দেখেন বায়োল্যাটারাল প্যাটার্ন তৈরি করে এসে ব্রেকআউট করেছে, প্রাইস ওইদিকেই যাচ্ছে। এবং কত আওয়াজ এখন ডোরিন পাওয়ারের, অথচ বাইলেটারাল প্যাটার্ন পার করার পরে আমি কেনার কথা বলেছিলাম সেই সময়, প্রাইস রিভার্স করে আবার এখান থেকে চলে গিয়েছে। সো বাইলেটারাল প্যাটার্নগুলো ওইরকম যে যেদিকে ব্রেকআউট করবে সেদিকেই প্রাইস যাবে। এখন আপনারা বলেন যে প্রাইস, আপনারাই ঠিক করেন যে প্রাইস কোন দিকে যাবে বা কোন দিকে যেতে পারে। আমাদের এই বর্তমান সিনারিওতে প্রাইস কি নিচের দিকে নামবে? যদি আপনারা বলেন প্রাইস নিচের দিকে নামবে, নিচের দিকে নামতে পারে, আমাদের এই বায়োল্যাটারাল প্যাটার্নের এইখানে এটা হচ্ছে 4600 কত 26 ভেঙে যাবে, যদি এরকম আশঙ্কা যদি কেউ করেন যে মার্কেট খারাপ হবে, তাহলে তার উচিত মার্কেট থেকে সরে যাওয়া খুব দ্রুত, তাই না? আমরা আশা করব যে না, মার্কেট বায়োল্যাটারাল প্যাটার্নের এখান থেকে আবার বাউন্স করবে এবং মার্কেট আবার অন্ততপক্ষে এই পর্যন্ত এখান থেকে বেশি দূর না যাক, এটা পার না করুক, ওই এখানে যাবে কত, সেটা 6700, এইটুকু তো আমরা আশা করতে পারি। তারপরে আবার যদি কারেকশান যায় সেটা আলাদা কথা। তো আর যদি এটা ভেঙে নিচের দিকে নামে তাহলে পরে ওই যে দেখালাম ড্রাগন সোয়েটারের মতন, ও এখানে নেমে আবার হয়তো ওঠার চেষ্টা করবে উপরের দিকে, সেটা একটা বীভৎস বিষয় হবে। আমরা তখন এটা ব্রেক করা একটা কঠিন বিষয় হবে, এটাকে দীর্ঘমেয়াদী সাপোর্ট। দেখেন কত বড় বক্তব্য হয়ে যাচ্ছে। সো আমরা মার্কেট নিয়ে খুব বেশি ঘাবড়াবো না। মার্কেট আশা করছি যে বায়োল্যাটারাল প্যাটার্ন এটা ভাঙবে না। এদিকে দেখেন, আমরা যদি এদিকে তাকাই তাহলে পরে আমরা দেখতে পাবো এখানে মার্কেট একটা এখানে দুইটা প্যাটার্ন তৈরি করে আছে। আপনার কাছে মনে হতে পারবে যে একটা হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন, মেবি একটা ফ্ল্যাগ প্যাটার্ন, মনে হয় ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়ে আছে একটা। অথবা আমরা যদি ফ্ল্যাগ প্যাটার্নের কথা বাদ দিই, সব মুছে দেন, আমরা এখানে এখানে আমরা এখানে আমরা এখানে আমরা এখানে আমরা একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও টানতে পারি ইচ্ছা করলে পারি। এই যে আমাদের এখানে একটা টপ উঠে আসে, এখানে নামছে, নামে এখানে উঠে, এখানে আসছে, এখানে আসছে,
কয়েকটা ক্যান্ডেল নিয়ে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হতে পারে। প্রাইজের ক্ষেত্রে আমরা এখানে দেখেন পরপর দুইটা পিনবারের মাথার উপরেই দেখেন পার করতে পারেনি। আমি ইন্ডেক্স নিয়ে আলোচনা করেছিলাম যে এই গত 10 তারিখ সকালবেলায় যে মার্কেট রেজিস্ট্যান্সের মুখে পড়বে, মার্কেট কারেকশনের মুখে পড়তে পারে, হেলদি কারেকশনের কথা বলেছিলাম আমি। তো মার্কেট কারেকশনের মুখে পড়েছে এবং সেটা রিকভারি করার চেষ্টা করেছে। পরবর্তী পর্যায়ে মার্কেটে দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এরকম জায়গাতে মার্কেট যদি 5100 পার করতে পারে তাহলে পরে মার্কেট বেশ ভালো হবে। 5100 যে কোনো মূল্যে মার্কেটকে পার করে থাকতে হবে, তাহলে মার্কেটকে আমরা পজিটিভ হিসাবে দেখতে পারি। আর মার্কেটের নিচের দিকে নামার ক্ষেত্রে আমি আপনাকে আগেই দেখালাম বায়োলেটারাল প্যাটার্নের সাপোর্ট আছে 4640, ওর নিচে নামলে পরে মার্কেট একদম বিভৎস অবস্থা তৈরি হবে। আমি ওই জায়গায় এখনই ফোকাস করতে চাচ্ছি না, ওটা খুবই খারাপ হবে এবং মার্কেটের পিছনে যারা আছেন তারা ওটা খুব ভালো মতন জানেন যে ওখানে গেলে পরে কী হবে। তো চলেন আমরা এখন সেক্টরে যাব। আমার কমেন্টের নিচে যারা মতামত দিয়েছিলেন তারা ইন্স্যুরেন্স এবং টেক্সটাইল এই দুইটা সেক্টর নিয়ে মতামত দিয়েছিলেন। আমরা আগে ইন্স্যুরেন্স এবং টেক্সটাইল দুইটা সেক্টরকেই পাশাপাশি রেখে বিবেচনা করি এবং আপনারা সিদ্ধান্ত দিবেন কোন সেক্টর ভালো হবে। চলেন আগে ইন্স্যুরেন্স দেখি। ইন্স্যুরেন্স নিয়ে আমি ব্যবসা করি না, কিন্তু ব্যবসা বোঝার স্বার্থে, মার্কেটটাকে বোঝার স্বার্থে আমরা এটাকে ব্যবহার করছি। যেহেতু এটা একটা মার্কেটের বিগ প্লেয়ার, সেহেতু আমরা এটাকে ব্যবসাতে ব্যবহার করব। প্রথমত ইন্স্যুরেন্স সেক্টর বেশ ভালো ভলিউমে লেনদেন হয়েছিল আমাদের এখানে। দেখেন ভলিউমটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি চার্টের সাথে ভলিউমকে মেলাতে পারি না, তাহলে পরে একটা অদ্ভুত বিষয় হয়। শুধুমাত্র ভলিউম এবং ক্যান্ডেল নিয়ে অ্যানালাইসিস আছে, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস। একটা সময় বেশ চর্চা হতো, এখন এই স্প্রেড নিয়ে চর্চা করার মনে হয় লোকের অভাব। এক সময় হতো, খুব হতো। ইন্ডিয়ান কার্তিক মারারে সাহেব বেশ ভালো একজন অ্যানালিস্ট এই ভলিউম স্প্রেড নিয়ে। তো যাই হোক, দেখেন আমাদের এখানে ভলিউম আছে, এখানে ভলিউমগুলো কোথায় আছে দেখেন। এই ভলিউম আছে এই মাথার উপরে, আর ভলিউম আছে এই মাথার উপরে। এখানে ভলিউম নাই এবং এইখানেও ভলিউম নাই। তার মানে কি এই জায়গাতে ভলিউম নাই, মানে এখান থেকে এখানে ওঠাটা খুব সহজ ছিল ইয়ার জন্যে, ইন্স্যুরেন্স সেক্টরের জন্য ওভারঅল। এখন 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 যদি ইন্স্যুরেন্স সেক্টরকে উঠতে হয় উপরের দিকে, তাহলে পরে ওকে এই ভলিউমটাকে নিতে হবে, এই জায়গাকার ভলিউমটাকে, যেটা আপনার থেকে আমি দেখাচ্ছি। এর উপরে ভলিউম, এর উপরে ভলিউম, তার মানে এখান থেকে এখানে ওঠাটা খুব একটা সহজ কাজ হবে না ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। সবসময় মার্কেটে কিছু শেয়ার ভালো কাজ থাকে, তারপরেও আমরা যদি ইন্স্যুরেন্স সেক্টরকে দেখতে যাই, ওভারঅল ইন্স্যুরেন্সকে যদি আমরা দেখতে যাই, তাহলে চলেন একটা একটা করে। আমি তো ইন্স্যুরেন্স নিয়ে ব্যবসা করি না, হঠাৎ করে ইন্স্যুরেন্স নিয়ে কথা বলা একটু কঠিন আমার জন্য। যারা ইন্স্যুরেন্সের ব্যবসা করেন তারা ভালো বলতে পারবেন কই আমার ইন্স্যুরেন্স, কই ইন্স্যুরেন্স। আমি যদি সর্বোচ্চ দেখেন মেঘনা ইন্স্যুরেন্সে ভালো ভলিউম পাচ্ছে, কিন্তু এখানে যে ভলিউমগুলো আছে সেই ভলিউমগুলো এখানে আছে। এখানে যারা কিনে রাখছিল তারা তো দম বন্ধ হয়ে আছে তাদের, তো এখানে আসতে পারে শেয়ার সেল হবে না। হ্যাঁ, এখন যদি মেঘনা ইন্স্যুরেন্স এটা পার করতে পারে, দেখেন এদিকে টানেন, এখানেও দেখেন রেজিস্ট্যান্স আছে। তার মানে আগামী দিন মেঘনা ইন্স্যুরেন্সের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে 30 টাকা লেভেল পার করা। যদি 30 টাকা লেভেল পার করতে পারে, তাহলে এবারে এককভাবে মেঘনা ইন্স্যুরেন্স হয়তো আরও ভালো হবে। আমরা দেখব মেঘনা ইন্স্যুরেন্স কী করে, কারণ এখানে ভলিউমগুলো যারা কিনে আসে, ধরেন আপনারই কিনে আসে, তাহলে তো আপনি একদম 30 টাকা শেয়ার কেনা 22 টাকা নেমে গিয়েছিল, 8 টাকা নেমে গিয়েছিল, কত পার্সেন্ট হয় হিসাব করে দেখেন। আপনার তো দম বন্ধ হয়েছিল, আপনি তখন শেয়ারগুলো সেল করে দেবেন প্রাইসে, ওখানে গেলে পারে ওই আপনার কাছ থেকে সেলগুলো আসবে না, আসলে পরে কী হবে, শেয়ার তো পড়ে যাওয়ার কথা। যদি আপনার সেলটা যদি নিতে পারে, উপরের দিকে যেতে পারে, তাহলে পরে মেঘনা ইন্স্যুরেন্স ভালো হবে। তো এককভাবে মেঘনা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, এটা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যদি আমরা তাকায় দেখি, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, আমি একটু সাপ্তাহিক চার্টে যাই, এটাতে বুঝতে পারছি না। সাপ্তাহিক চার্টে গেলে পরে দেখেন ও ও ও ও ঠিক আছে, আমাদের ভলিউম আর একটু উপরে আছে এটার ক্ষেত্রে। ধরেন এরকম জায়গায় ভলিউম আছে। স্ট্যান্ডার্ড হয়তো আরও কিছু যাওয়ার জায়গা আছে, একটা না হয় ভালোই হলো। তারপরে ফোনিক্স ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এখানে কোনো ভলিউমের কোনো সিগনিফিক্যান্ট বড় কোনো পার্টির অংশগ্রহণই নাই, আমাদের এখানে রেজিস্ট্যান্স। তার মানে মোটামুটি হয়তো কিছু দূর বা বাড়তে পারে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ওরে আল্লাহ, এখানে তো অনেক বাধা পার করে দেন। এই যে ভলিউমগুলো এখানে আছে, যদিও খুব একটা ভলিউম না, তারপরে আমার কাছে খুব একটা ভালো লাগছে না। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, তারপরে ইস্টার্ন ইন্স্যুরেন্স, এই শেয়ারগুলোতে আরও ভলিউম হওয়া দরকার ছিল না। এখানে আমার সাপ্লাই হয়তো এটুকু যাবে, 59 টাকা, ওইটুকুই, তো 10 টাকার মতন গ্যাপ, খারাপ না।
ওইটুকুই। এখানে বারবার এখানে একবার পড়েছে, এখানে একবার পড়েছে, এখানে একবার পড়েছে, হয়তো এখানে পর্যন্ত এটুকুই যাইতে পারবে। মানে খুব ভালো করার জন্য ওকে অনেক বড়, বড় কিছু বাধা পার করতে হবে। ভাই আমি ইন্স্যুরেন্স নিয়ে ব্যবসা করি না। যেহেতু খুব একটা ঘাটাঘাটি হয় না, সেহেতু আমি এই সম্পর্কে মন্তব্য করি না। বরং ইন্স্যুরেন্সের থেকে টেক্সটাইল সেক্টরটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। সেক্টর হিসাবে। টিইএক্স টেক্সটাইল কই আসে না কেন? টেক্সটাইল সেক্টর আসছে। টেক্সটাইল সেক্টরটা দেখেন, ও একটা সাপোর্ট ডিমান্ডের নিচে নেমে গিয়েছিল ঠাস করে। উঠার পরে হাঁকুমাকু করে উঠেছে, উঠার পরে আবার পরের দিনকে ট্রাই করছে। তার মানে সেক্টর হিসাবে আমার কাছে এখনও এই পর্যন্ত রেজিস্ট্যান্স আছে কত? 33 টাকা। 33 টাকা পর্যন্ত যাওয়ার জায়গা আছে টেক্সটাইল সেক্টরের। এতখানি পর্যন্ত যাওয়ার জায়গা আছে। এতখানি পর্যন্ত গেলে পরে টেক্সটাইল সেক্টর মেলাখানি ভালো হবে। যাই হোক, তারপরেও এখানে আমার রেজিস্ট্যান্স আছে। আমরা দেখবো টেক্সটাইল সেক্টর পার করতে পারি কিনা আগামী দিন। পার করতে পারলে পরে আমাদের এখানে আমরা 33 টাকা পর্যন্ত সেক্টরকে নিয়ে যেতে পারবো। টেক্সটাইল সেক্টরের মধ্যে কয়েকটা শেয়ার বেশ ভালো পজিশনে আছে। তার মধ্যে ভিএফএস, ভলিউম, ভিএফএসি দেখছেন ভলিউম কত? ব্যাপক ভলিউম। আর এই ক্যান্ডেলটার মানে তো আপনারা স্পষ্টতই জানেন, ক্লোজিং মারুবুজু, এটা ক্যান্ডেলটার নাম। তো এখানে কোনো উইক না থাকার অর্থ হচ্ছে যে ও সেলারকে দাঁড়াতেই দেয়নি। সেলার একটুও সুযোগ পায়নি এখানে ক্ষমতা দেখানোর। সেলারকে একদম সে মানে হটাই দিয়েছে, আর ভালো ভলিউম নিয়েছে। আগামীকালকে আমার এখানে কিছু ভলিউম আছে বটে। আমি এখানে আগায় রাখছি অনেক আগে থেকে। আগামীকাল দিন যদি পার করতে পারে 12 টাকার উপর যদি উঠতে পারে, এই শেয়ারটা অনেক দূর ভালো হবে। আমরা এই শেয়ারটা কয়েকবার কিনেছিলাম। 8.5 টাকার এটা একবার কিনেছিলাম, প্রফিট টেক নিয়েছি। তারপরে 9 টাকা 90 পয়সা এরকম একটা জায়গাতে কেনা ছিল। তারপরে প্রফিট টেক করা হয়ে গিয়েছে। দেখেন কিছু আমাদের কারো কাছে এই শেয়ারটা এখনও আছে। এটা খুব ভালো একটা শেয়ার। ভিএসএফ নিয়ে বারবারই বলা আছে, আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে পারি ভিএসএফ নিয়ে আপনি আলোচনা পাবেন। তারপরে কেটিএল শেয়ারটা আমরা হোল্ড করছি এবং আশা করছি কেটিএল শেয়ারটা ভালো হবে। আমাদের প্রাথমিক টার্গেট এখানে দেওয়া আছে 14 টাকা। কেটিএলকে পিছনে সরার জায়গা নাই। কেটিএলকে আগাতেই হবে, ডু অর ডাই সিচুয়েশান, ওকে মুভ করতেই হবে। দেখা যাক এই শেয়ারটা কী করে। ভালো ভলিউম পেয়েছে। ভলিউমের সাথে ক্যান্ডেলের একটা গভীর সম্পর্ক আছে। ক্যান্ডেল আমাদেরকে মাত্র অর্ধেক তথ্য দেয়, আর ভলিউম দেয় বাকি অর্ধেক তথ্য। আমরা এটা মিলাতে পারি না অনেক সময়। কেমন ক্যান্ডেল দিয়ে আমাদেরকে আমরা বুঝতে পারি যে প্রাইস কতটুকু বাড়লো বা কতটুকু কমলো, কিন্তু এই যে বাড়লো বা কমলো এর পিছনে যে শক্তিটা আছে, নিয়ন্ত্রক শক্তিটা আছে, বায়ার বা সেলার আছে, তারা কতটুকু শক্তিশালী, তারা কি ভূমিকা পালন করলো, এইটা ভলিউম দেখে বোঝা যায়। কেমন অনেক বড় একটা ক্যান্ডেল কিন্তু ভালো ভলিউম নাই, সে নেগেটিভ সেন্স দিতে পারে। কেমন, তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। ভালো ভলিউম পাচ্ছে এই শেয়ারটা এবং ভালো ক্যান্ডেলও দিয়েছে, স্প্রেড রেঞ্জের ভালো হয়েছে। আশা করছি এই শেয়ারটা আগামী দিনে ভালো করার সম্ভাবনা আছে। ভিএসএফ, তারপরে শেফার্ড শেয়ারটা চমৎকার। আমরা দেখেন ট্রেন্ড বার, এগুলো সব ট্রেন্ড বার মানে কি? একটা পজিটিভ ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলো এখানে এখানে কারেকশন দিয়েছে, পরের দিন দেখেন একটা হ্যাভি ট্রেন্ড বার দিয়েছে। আমাদের আপাতত টার্গেট 17 টাকা। এই শেয়ারটা আরও উপরের দিকে উঠতে পারে। চমৎকার, এই শেয়ারটা আমাদের কাছে আছে, আমরা হোল্ড করছি। আমরা আমরা আমাদের গ্রুপে এটা কুইজ আকারে আমাদের দেওয়া ছিল, মানে আমাদের হোল্ডিংয়ের শেয়ারগুলোর মধ্যে কোনগুলো ভালো হবে এবং কোনগুলো, একটা কুইজ ছিল আর কি। তো চলেন যাই। তারপরে শেফার্ড শেষ। ওয়াইম্যাক্স 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 শেয়ারটা দেখেন ঠুস করে ভালো হয়ে মানে বাড়ার চেষ্টা করছে। সে তুলনামূলকভাবে তেমন কোনো ভলিউম নাই, তারপরেও শেয়ারটা কেন যেন আমার কাছে মনে হচ্ছে আরও ভালো হবে এই শেয়ারটা। ওয়াইম্যাক্সে দেখেন এখানে ছোটো ছোটো বেবি ক্যান্ডেল একটা ভালো মুভ হয়েছে, বেবি ক্যান্ডেল হয়েছে। আগামী দিনকে ওয়াইম্যাক্স শুধুমাত্র এই যে এই গত সপ্তাহের পিন বার 16 টাকা, 17 টাকায় ধরেন, 17 টাকা পার করলে এন্ট্রি দিতে হবে শেয়ারটাতে। বাই হাই সেল হায়ার, এটা আমাদের বেল্ট হোল্ড ক্যান্ডেল, আমাদের ইমরান ভাইয়ের খুব পছন্দ। এটা কিনলে পারে আমরা আশা করছি যে শেয়ারটা হয়তো আরও একটু উপরের দিকে 20 টাকা বা 10% একটা গ্যাপ পাওয়া যেতে পারে এই শেয়ারটাতে।
কিন্তু শর্ত আছে শেয়ারটাতে। এই শেয়ারটা ১৭ টাকার উপরে বাই দিতে হবে, দেখে শুনে বাই দিতে হবে। আর যারা একটু ঠান্ডা মাথায় কিনতে চান তারা ১৬ টাকায় শেয়ারটা বসায় রাখতে পারেন, স্টপ লস দিবেন ১৫ টাকা ৩ পয়সা সরি, দিয়ে আপনারা শেয়ারটা খুব টাইনি একটা স্টপ লস দিয়ে শেয়ারটা এন্ট্রি দিতে পারেন। কপারটেক, কপারটেক, কপারটেকের ক্ষেত্রে আগামী দিন যারা দেখেন এখানে কোনো ভলিউম নাই, দেখছেন এখানে কোনো ভলিউম নাই, ভলিউমটা আসছে এখান থেকে। সো কপারটেক আগামী দিনকে যারা কিনবেন ম্যাচুর পাবেন না, এরকম সম্ভাবনা অধিক। মানে ম্যাচুরিটির দিনে কপারটেক ম্যাচুর না থাকার সম্ভাবনাই অধিক। মোটামুটিভাবে 22 টাকার দিকে প্রফিট টেকিং হবে, 20 টাকা, মানে মোটামুটি পার্সেন্টেজ হিসাবে 10%-এর মতন বাড়বে। গতকালকে যদি বাড়ার উপরে কেউ কিনেন 20 টাকা 21 টাকা বা উপরের দিকে উঠেন, তাহলে পরের দিন তার ম্যাচুর ডেটে শেয়ারটা হয়তো 22 টাকায় উঠে যাবে, কিন্তু ম্যাচুর যেদিকে হবে সেদিকে শেয়ারটা আবার প্রফিট টেকিংয়ের কবলে পড়বে। তো এই ধরনের শেয়ারগুলো না কেনাই ভালো। কেমন? প্রফিট টেকিং মানে ম্যাচিউর দিনে প্রফিট টেকিং এর কবলে পড়বে বা ম্যাচিউর দিনে সাপ্লাই মুখে পড়বে, এই ধরনের শেয়ারগুলো থেকে একটু দূরে থাকা ভালো। কপারটেক ঠিক আছে, কপারটেক শেষ। অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করবো আজকে। তারপরে মুন্নু ফেব্রিক্স, মুন্নু ফেব্রিক্স আমাদের বহুদিনের হাতে থাকা শেয়ার, এটা মুন্নু স্ট্যাপলার। আমরা অনেক আগে থেকে পজিশন নিয়ে আসি শেয়ারটাতে, আসে না কেন? মুন্নু ফেব্রিক্স, এই যে চলে আসছে এবার। আমাদের এই শেয়ারটাতে পজিশন ছিল মোটামুটি 20 টাকা 20 পয়সা, এই শেয়ারটাতে পজিশন ছিল। মেম্বাররা খুব খুশি, আমরা খুব খুশি এই শেয়ারটার মুভমেন্ট দিয়েছে। দেখা যাক আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া যায়, এই শেয়ারটার প্রফিট টেকিং কোথায় হবে বা কী করছি এটা নিয়ে আমি আর খোলাখুলি বক্তব্য দিলাম না, আমাদের কাছে যেহেতু আছে শেয়ারটা। তারপরে চলেন আমরা যাই এরপরে মুন্নু ফেব্রিক্স, তারপরে অনেকগুলো শেয়ার লিখে নিয়ে আসছিলাম, ভুলে গিয়েছি। এশিয়াটিক ল্যাব, এশিয়াটিক ল্যাব আমরা খেয়াল রাখবো, আমরা নিব না এশিয়াটিক ল্যাব, এখন আসছে না, দেখছেন এশিয়াটিক ল্যাব আসছে না, আসতে চলে আসছে। এশিয়াটিক ল্যাবের ক্ষেত্রে আমরা একটু অপেক্ষা করব, একটু ধৈর্য নিয়ে দেখব শেয়ারটা আমাদের এই 60 টাকা পার করতে পারে কিনা। 60 টাকা পার করলে আমরা এশিয়াটিক ল্যাবের দিকে নজর দিব ইনশাআল্লাহ। আমাদের এখানে রেজিস্ট্যান্সের কবলে পড়বে, এইটুকু পার করতে পারলে এশিয়াটিক ল্যাব বহুত দূর যাওয়ার সামর্থ্য রাখে। দেখা যাক এশিয়াটিক ল্যাব কী করে। আমাদের একমি পেস্টিসাইড, একমি পেস্ট পিটিএল, এই শেয়ারটা আমরা হোল্ড করছি। আমি ওপেন বলেছিলাম যে সাহস থাকলে নেন, এটা একটা টেকনিক্যাল সেট আপ। আমরা এই সেট আপে যতবার পাবো ততবার শেয়ার কিনবো। আমি যদি আপনাদেরকে দেখাতে পারতাম বা দেখাতাম যে এটা কি টেকনিক্যাল সেট আপ, তাহলে পরে আপনারা হয়তো আমার সাথে একমত হতেন এবং নিতেন। এই সেট আপে সাধারণত অনেকগুলো শেয়ারের আমি নাম দিতে পারি। সিমটেক্স ছিল, উঠতি অবস্থায় এই সেট আপে ছিল। তারপরে এই সেট আপে রানার অটো ছিল, এসপিসিএল ছিল, যেগুলো ভালো মুভ দিয়েছে। দেখেন শেয়ারটা গত দিনকে পড়া থেকে উঠে আসছে। আগামী দিন আমি বলছি আপনারা পারে নিয়েন। আগামী দিনকে যদি সাহসে না কুলায় বর্তমানে এটা কিনতে, তাহলে পরে 18 টাকা 20 পয়সা পার করতে পারলে নিয়েন। এই শেয়ারটা দেখবেন আপনাকে ভালো প্রফিট দিবে ইনশাআল্লাহ। 18 টাকা 20 পয়সা পার করলে এই শেয়ারটা সত্যিকার অর্থেই পাগলা ঘোরা হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। এসিআই আমাদের শেয়ার ছিল, গত দিনের ভিডিও যারা দেখছেন তারা এসিআই নিয়ে আমি কথা বলেছি, দেখতে পাবেন। জাস্ট ব্রেকআউট একদম ট্রেনের উপরের দিকে চলে গিয়েছে। এই শেয়ারটা হয়তো আগামী দিন একটু কারেকশনের মুখে পড়তে পারে, এই জায়গাতে যে কোনো কারেকশানে এই শেয়ারটাতে নেওয়া যায়। কেমন? এই শেয়ারটা যে কোনো কারেকশানে আমরা বাই দিতে পারি। এটা ধরেন মোটামুটি যদি 190 টাকার দিকে পাওয়া যায় শেয়ারটা, তাহলে পরে 184 টাকা এরকম জায়গায় স্টপ লস ধরে শেয়ারটা নেওয়া যায়। তবে আমরা উপরের দিকে গিয়ে কিনবো না, কারণ শেয়ারটা মাথার উপরে 208 টাকা 210 টাকা গিয়ে প্রফিট টেকিংয়ের কবলে পড়তে পারে। সুতরাং আগামী দিনকে বাড়তি অবস্থায় শেয়ারটা কিনতে পারে, ম্যাচিউর ডেটে প্রফিট টেকিংয়ের কবলে পড়ে আমরা ক্ষতির মুখে পড়তে পারি। যারা আমরা গতদিন কিনতে পারছিলাম তারা কিছু শেয়ার আমরা ম্যাচিউর ডেটে সেল করবো কিনা আমরা একটা বিবেচনা করে দেখব। কিউ, এই শেয়ারটা খুব সুন্দরভাবে বেড়ে যাচ্ছে। দেখেন এখানে সাপোর্ট পেয়েছে শেয়ারটা, তাই না? আর আমাদের রেজিস্ট্যান্স ছিল এখানে একটা, তারপরে এখানে একটা রেজিস্ট্যান্স আছে। আমরা খুব গভীরভাবে দেখব কি করছে। বেড়ে যাওয়া শেয়ার কিনতে ভয় পাবো না। আমাদের এখানে সাপ্লাইগুলোকে নিতে যদি পারে উপরের দিকে, তাহলে পরে তো কিনতে ভয় কোথায়। 1 উইক ধরেন দেখি, দেখেন আমরা যদি দেখি যে উপরের দিকে উঠতে পারছে, আমরা এখন একটু অবজার্ভ করি। ডোমিনেজ দেখেন,
আমাদের কাছে পুরাতন ডোমিনেজ কত দূর যাচ্ছে? আমরা ডোমিনেজে কল দিয়েছিলাম কোথায় বলেন তো? কারো যদি মনে থাকে, আমরা ডোমিনেজের কল দিয়েছিলাম অনেক নিচে, সম্ভবত দেখছেন কি হলো? সুবহানাল্লাহ। আবার সব এলোমেলো হয়ে যাবে। ডোমিনেজ ডোমিনেজে আমার কল ছিল, আমাদের কল ছিল শেয়ারটাতে কোথায় বলেন? আমরা শেয়ারটাতে কল ছিল 22 টাকা, 22 টাকা 90 পয়সার দিকে। শেয়ারটা দেখেন 28 টাকা উঠে গিয়েছে, অনেক উপরে উঠে গিয়েছে এই শেয়ারটা, হয়তো আরও যাবে উপরের দিকে, আল্লাহ মালুম। ডোমিনেজ চলে গেল। তারপরে বিডি থাই বিডি থাই বিডি থাই দেখেন সুন্দরভাবে সে ডায়াগোনাল রেজিস্ট্যান্সে বাড়ি খেয়েছে, প্রচুর ভলিউম পেয়েছে। আমরা এখন অপেক্ষা করব ওকে এটা ব্রেক করার জন্য। যদি ব্রেক করতে পারে তাহলে পরে আমরা এন্ট্রি দিব। যদি ব্রেক করতে পারে আমরা এখানে এন্ট্রি দিব। উপরের দিকে অনেক দূর যাবে, অনেক বেড়ে গিয়েছে, তার মানে এই না যে ও আর বাড়বে না। বিডি থাই তো আগে পার করবো এটা। বিডি থাই থেকে বরং বিডি থাই ফুডটা বেশি ভালো। বিডি থাই ফুড বিডি থাই ফুড বিডি থাই ফুড বিডি থাই ফুড শেয়ারটা ভালো। বিডি থাই ফুড শেয়ারটা দেখেন সাপ্তাহিক চার্ট দেখেন, সে মোটামুটিভাবে একটা রেজিস্ট্যান্সের মুখে পড়েছে এবং খুব ভালো ভলিউম নিয়ে রেজিস্ট্যান্স পার করতে পারছে। এই ভলিউম কি আমি বা আপনি করেছি? এখানে কত ভলিউম আছে বলেন তো? এখানে ভলিউম আছে মোটামুটি 3 কোটি ভলিউম আছে। এই 3 কোটি ভলিউম কি আমি বা আপনি কিনেছেন? কোনো একটা গ্রুপ কিনেছে ফেসবুকের বা ইউটিউবের? ইজ ইট পসিবল? এখানে বড় পার্টি আছে, ভলিউমই বলছে বড় পার্টি আছে এবং ভেরি সাসপিশাস ভলিউম। এই ভলিউম নিয়ে পার হতে পারছে না। ঠিক আছে, আমরা যদি পার হতে পারে আমরা নিব এই শেয়ারটা। আমাদের টার্গেট হবে 30 টাকা। আমরা খেয়াল করব যে এই জায়গাতে আহামরি যে ভলিউমগুলো আছে, সে ভলিউমগুলো অ্যাবজর্ব করার পরে যদি পার করতে পারে, আপনার কাছে কি মনে হয়? বাই হাই সেল হায়ার আমাদের এইখানে টার্গেট। আমরা এটা কঠিনভাবে অবজার্ভ করব এবং আমরা কেনার সময় আমরা দেখব যে কোন জায়গাতে আমরা কেনার সুযোগ দেয়। বাড়তি অবস্থাতে কেনার বহুত কৌশল আছে, বাড়তি অবস্থাতে কেনার জন্য অসংখ্য কৌশল আছে, সেই কৌশলগুলো আমরা প্রয়োগ করে দেখব মোটামুটি ইনশাআল্লাহ। অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করলাম, আশা করি এর বাইরে দেশবন্ধু একটা শেয়ার আছে, দেশবন্ধু এস বন্ধু দেশবন্ধু পলিমার শেয়ারটা আমরা যদি দেশবন্ধু পলিমার শেয়ারটা দেখেন, ও এখানে রেজিস্ট্যান্সের মুখে পড়েছে। আগামী দিন যদি পার করতে পারে উপরের দিকে সেটা দেখব। আমাদের কাছে এই শেয়ারটা এখানে আমাদের আবার একটা রেজিস্ট্যান্স আছে। শেয়ারটা আমার কাছে খুব একটা ভাল লাগেনি, বাড়লে বাড়তে পারে, আমার কাছে ভালো লাগে না। আমার কাছে বরং কেটিএল, ভিএফএস, শেপার্ড, তারপরে এই শেয়ারগুলো বেশি ভালো লাগছে। মন্নু ফেব্রিক্স, তারপরে এশিয়াটিক কি অ্যাকমি পেস্টিসাইড, এশিয়াটিক ল্যাবের দিকে তাকায় থাকবো। আর যদি সেক্টরের কথা বলেন, ডেফিনেটলি আমি ব্যক্তিগতভাবে টেক্সটাইল সেক্টরটাকে গুরুত্ব দিব বেশি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। অনেক বড় ভিডিও হলো সম্ভবত, দেখি কত বড় ভিডিও হলো। ভিডিওটা হলো হচ্ছে 23 মিনিটের, বেশি বড় ভিডিও হয়নি। তো ভালো থাকবেন জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।